ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ সত্যভৌতিক ঘটনা। ঈদের পরে আবারও নতুন এপিসোডের সাথে। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে। আমি বেশি দেরি করব না, সরাসরি ঘটনাতেই যাব। তার আগে যদি আপনারা আমাদের ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন আমাদের ঘটনাগুলো, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং বেশি কথা বলবো না, সাবস্ক্রাইব করে নিন। আর যদি হেডফোন না পরে থাকেন তাহলে তাড়াতাড়ি হেডফোন পরে নিন। শুরু করছি আজকের সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে আবির ভাই, বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে উনি একটা ঘটনা শোনাবেন। তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের বাজারেই রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে দুটো মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশুনো করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুব বিচ্ছিরি, বড় বড় দাঁত বের করে হাসতো। আবার কথা বলতেও খুব জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো আমার মার সাথে গল্প করতে। একদিন রাতে ওনারা দুজনই আমাদের বাসায় আসলেন। আম্মাকে বলেছে আপা পূর্ণিমা, তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা রাতে যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও আজকে, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বাও বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায়ই শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, অমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যু আর্তনাদও আমাকে ওই জায়গা থেকে দূরে রাখত। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতন কাউকে খুঁজছি, কিন্তু কাউকেই দেখলাম না। তাই একলা একাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরই ভরসা। সেটাও আবার রাত 10টার পর বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ছেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো হবে, মেকিং চুল। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। প্রস্রাব করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা দুইটা ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজায় সিটকিনি লাগিয়ে দিলাম। প্রসাব না করেই এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে সুরে কলমা পড়ছি। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খচখচানি আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মাঝে যখন নখ দিয়ে খামচানোর মতন আঁচড় দেয়, ঠিক সেরকম। আমি চুপ করে শুয়েই রইলাম। শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে সাথে উৎসটাও কোথায় সেটাও খুঁজছি। হঠাৎ আমার চোখ পড়ল আমার মাথার উপর একটা তক্তার মাঝে। আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকেই আওয়াজটা আসছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটা খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ করে আমার নাম ধরে কে ডাকছে। আমি বুঝলাম এটা আমার আম্মার কণ্ঠ না। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো বাবা? পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আব্বা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি, না একা একাই যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো।
আমি আম্মার সাথে সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল তখন। আর কেনই বা এত রাতে আম্মু ছুটে আসলো? আর কেনই বা ওই মহিলাদের হাসিমাখা প্রশ্নে আম্মা কিছু বলল না? রাস্তায় একটা কুকুর কোঁকাচ্ছিল। কুকুরের কুঁই করার জন্য মরা কান্নার মতন আওয়াজ হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আঁধারে ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতে সবকিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এইরকম। গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে এই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বললে উনি একদিন একা একা রেড ক্রসে ছিলেন, কারণ পাশের মহিলাটা ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটা খচখচানি শব্দেতে ঘুম ভাঙে ওনার। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালান। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতন লাগছিল। হঠাৎ করে উপর থেকে একগুচ্ছ চুল ওনার পিছনের উপরে পড়তেই উনি ওপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটা তক্তার মাঝে একটা পা ঝুলছে, আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুব সাহসী, ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকেই ওনার চক্ষু কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে আছে, সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুটো শিশুকন্যা কান্না করছে। এটা দেখে উনি মুছে গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরেও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রম অলৌকিক অনেক কিছু দেখতেন। তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল নাকি। লোককথায় আছে বিভিন্ন সময় আগত রোগী ডাক্তারদের কর্তব্য অবহেলায় মারা যায় এবং তারাই নাকি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। তো ছোট একটা সত্যভৌতিক ঘটনা, বেশ গা ছমছমে, শুনে ভালো লাগলো। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এবং এরকম ঘটনা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাঠাতে চান বা শোনাতে চান তাহলে অবশ্যই মেইল করুন ঘটনাস্থল@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ লিংকে গিয়ে পাঠিয়ে দিতে পারেন আপনাদের জানা সত্যভৌতিক ঘটনা। আমি দেরি করব না, আমাদের দ্বিতীয় ঘটনার দিকে চলে যাব। আমি শুরু করব দ্বিতীয় সত্যভৌতিক ঘটনা। এটা কি ট্রেন স্টেশনের ঘটনা। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আচ্ছা, যে কথাটা আপনাদের বলবো আমি আগে কাউকে বলিনি বা বলতে পারিনি। কারণ বললে কেউ বিশ্বাস করবে না, আর যে বিশ্বাস করবে সে হয়তো আমাকে পাগল ভাববে। কিন্তু আজ আমি বলবো, কারণ এটা বুকের ভিতরে আর রাখতে পারছি না। 2019 সালের নভেম্বরের কথা। আমি তখন ময়মনসিংহে থাকতাম, ছোট একটা মেসে শহরের বাইরের দিকে। এক অফিসে কাজ করতাম মাঠ পর্যায়ে। প্রতি সপ্তাহে 2-3টে থানায় যেতে হতো। গৌরপুর, ফুলপুর, হালুয়াঘাট। অনেক সময় রাতে ট্রেনে ফিরতাম। সেদিন ছিলাম গৌরপুরে। একটা ইউনিয়ন সার্ভিস শেষ করতে করতে সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। স্থানীয় একজন মুরব্বী বললেন রাতটা থেকে যেতে, কিন্তু আমি রাজি হলাম না। পরদিন সকালে অফিসে রিপোর্টিং দিতে হবে। বোলপুর স্টেশন পৌঁছালাম রাত 10:30টার দিকে। ছোট একটা স্টেশন, একটাই প্ল্যাটফর্ম, চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে টিউবলাইটের হলদে আলো জ্বলছে। বিদ্যুৎ লোডশেডিংয়ে আধা আধি। স্টেশনের টিকিট ঘরে একজন লোক ঝিমাচ্ছেন, পাশে একটা দোকানে চা বানাচ্ছেন একজন বুড়ো মানুষ। প্ল্যাটফর্মে আলো ছাড়া আর মাত্র 2-3 জন মানুষ। একটা পরিবার, বাবা মা আর ছোট একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। আর একটু দূরে একজন বৃদ্ধ সাদা পাঞ্জাবি পরা একটা পার্টির ব্যাগ নিয়ে বসে আছেন। মুখে তার তসবি চলছে নিঃশব্দে। ট্রেন আসার কথা রাত 11টায়।
চা খেলাম, সময় কাটানোর জন্য ফোন বার করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। এলাকায় প্রায়ই হয়। ফোন রাখলাম ব্যাগে আবার। রাত 11টা বাজলেও ট্রেন এলো না। 11:15, তাও ট্রেন নেই। জিজ্ঞেস করলাম টিকিট মাস্টারকে। তিনি বললেন ট্রেন একটু লেট আছে, হয়তো রাত 12টার আগে পাবে না। বসে রইলাম। তখন মনে হলো ওই পরিবারটা কোথাও একটা গেল। একটু আগেও দেখলাম এখনো নেই, হয়তো ভেতরে গেছে। ভাবলাম না বেশি সে নিয়ে। বৃদ্ধ মানুষটা এখনো বসে আছেন সেখানে, একই ভঙ্গিতে তসবিও চলছে। আমি প্ল্যাটফর্মের শেষ মাথায় একটু হাঁটলাম। রাতের হাওয়া একটু ঠান্ডা। নভেম্বরের শেষের দিকে শীত নামতে শুরু করেছে একটু একটু। কুয়াশা নেই এখনো, তবে বাতাসে একটা আর্দ্রতা আছে। প্ল্যাটফর্মের শেষে গিয়ে দাঁড়ালাম। এদিকে আর আলো নেই। রেল লাইনটা চলে গেছে অন্ধকারের ভিতরে। এপাশে ময়মোহন সিং, ওপাশে কোথায় মিলিয়ে গেছে বোঝা যায় না। তখনই প্রথমবার দেখলাম লাইনের উপর বেশ দূরে একটা আলো জ্বলছে, ছোট টিমটিমে আলো, মোবাইলে টর্চের মতন, কিন্তু একটু নীলচে। আমি ভাবলাম হয়তো কোনো রেল কর্মী, কিন্তু আলোটা নড়ছে না, স্থির হয়ে আছে। 5 মিনিট ওখানে ওইভাবেই তাকিয়ে রইলাম। আলোটা একই জায়গায়, তারপর মুহূর্তের জন্য নিভে গেল, আবার জ্বলল। এবার একটু কাছের দিকে এসেছে। আমি বুঝলাম না ট্রেনের হেডলাইট হলে এতক্ষণে শব্দ পাওয়া যেত, রেল কর্মী হলে নড়াচড়া থাকতো। ঘুরে এসে বসলাম আবার। বৃদ্ধ মানুষটার দিকে চোখ গেল। তিনি আগে যেভাবে বসেছিলেন এখন একটু পল্টেছেন, মুখটা ঘোরানো, আমার দিকেই তাকিয়ে আছেন। আমি একটু হাসলাম, সালাম দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়লাম। তিনি কোনো সাড়া দিলেন না, শুধু তাকিয়ে রইলেন। আমার ভেতরে এবার একটা অস্বস্তি কাজ করছে, অকারণেই। ভাবলাম বুড়ো মানুষ, হয়তো দৃষ্টিশক্তি কম, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। ফোন বের করলাম, ব্যাটারি 32%, নেটওয়ার্ক এখনো নেই। রাত 12টা বাজলো, ট্রেন এখনো আসেনি। টিকিট ঘরে আলো নেই। মানুষটা কখন চলে গেছেন বুঝিনি। চায়ের দোকানও বন্ধ। প্ল্যাটফর্মে এখন আমি আর ওই বৃদ্ধ মানুষ। আমি উঠে গেলাম টিকিট ঘরের সামনে। দরজায় তালা, একটা কাগজে লেখা ট্রেন বিলম্বিত, পরবর্তী ট্রেন রাত 1টায়। আবার বসলাম। বৃদ্ধ এখনো সেই একই জায়গায়, একই ভঙ্গিতে, শুধু এবার তার মুখটা আমার দিকে নয়, রেল লাইনের দিকে, ঠিক সেই দিকে যেদিকে আমি আলো দেখেছিলাম। একটা বিষয় তখন মাথায় এলো। এই লোক এতক্ষণ ধরে বসে আছেন, কিন্তু একটু নড়েননি, পানি খাননি, উঠে হাঁটেননি, বাথরুমে যাননি, শুধু বসে আছেন। আমি সাহস করে একটু কাছে গেলাম। চাচা, ট্রেন কোন দিকে যাবেন? কোনো জবাব নেই। চাচা? তিনি আস্তে আস্তে মুখ ঘোরালেন আমার দিকে। আমার দিকে তাকালেন। চেহারায় কোনো ভাব নেই, চোখ দুটো স্বাভাবিক, কিন্তু ভেতরে কি যেন একটা নেই, যেন কেউ ঘরের ভিতরে আলো নিভিয়ে দিয়ে গেছে। মনমোহন সিং। গলাটা গলাটা একদম সমতল, কোনো ওঠানামা নেই, একটা মৃত স্বরের মতন। আপনিও? আমিও যাব, ট্রেন লেট করেছে। তিনি কিছু বললেন না, আবারও রেল লাইনের দিকে মুখ ঘোরালেন। আমি পিছিয়ে এলাম। বুকের ভিতরে একটা অজানা ভার অনুভব হচ্ছিল, ঠিক কোথায় বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছিল এখানে থাকা ঠিক না। রাত 12:30টার দিকে একটু ঘুম ঘুম লেগে আসছিল। বেঞ্চে হেলান দিয়ে বসলাম। তখন নামটা শুনলাম, রনি। এই রনি। চমকে উঠলাম, তাকালাম চারিদিকে, কেউ নেই। বৃদ্ধ মানুষটা আগের মতোই বসে। রনি আমার ডাক নাম। মনমোহন সিংহে শুধু অফিসে 2-1 জন জানেন, এই স্টেশনে আমাকে কেউই চেনেন না। কি ডাকলো? ভাবলাম ঘুমের মধ্যে শুনেছে হয়তো। আবার চোখ বুঝলাম।
রনি, রনি ট্রেন আসছে। এবার স্পষ্ট, একদম কানের কাছে ফিসফিস করে লাফ দিয়ে উঠলাম। কেউ নেই পাশে। বৃদ্ধ মানুষটা এখন আমার থেকে অনেকটা দূরে। মানে আমি ঘুমের মধ্যে বুঝিনি, কিন্তু এতক্ষণে তিনি কি জায়গা পরিবর্তন করেছেন? তখনই লাইনে কম্পন অনুভব করলাম। ট্রেন আসছে। দূর থেকে আলো দেখা যাচ্ছে, হেডলাইটের সাদা আলো, শব্দ আসছে ধীরে ধীরে। আমি উঠে দাঁড়ালাম, ব্যাগ কাঁধে নিলাম। বৃদ্ধ মানুষটা উঠে দাঁড়িয়েছেন, পার্টির ব্যাগটা হাতে নিয়েছেন। ট্রেন ঢুকছে স্টেশনে। তারপর একটা জিনিস দেখলাম যেটা আমি এখনো ব্যাখ্যা করতে পারিনি। ট্রেনটা যখন প্ল্যাটফর্মের পাশ দিয়ে আসছিল, কামরাগুলোর জানলার আলো ছিল, ভিতরে যাত্রী ছিল, সব স্বাভাবিক। কিন্তু ট্রেন থামার একটু আগে যেহেতু ব্রেক কষেছে, আমি দেখলাম ইঞ্জিনের ঠিক সামনে লাইনের ওপর একটা মানুষের মতন আকৃতি দাঁড়িয়ে আছে। ট্রেনের দিকে পিছন ফিরে আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে সাদা কাপড়, মাথায় চুল নেই। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু ট্রেন থামলো এবং থামার পর লাইনে কেউ নেই, ফাঁকা। আমি ঢুকলাম ট্রেনে, আবার হাতটা কাঁপছে। সিটে বসলাম, জানলার দিকে তাকালাম। বৃদ্ধ মানুষটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ট্রেনে উঠলেন না। ট্রেন ছাড়লো, আমি পিছন ফিরে দেখলাম বৃদ্ধ মানুষটা তখনও দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, এবং তার পা দুটো মাটি থেকে একটু উপরে। ট্রেন অন্ধকারে ঢুকে গেল। আমি সেই রাতে মনমোহন সিংহে পৌঁছে সোজা মেসে গেলাম। রুমমেট জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, কিছু না। পরদিন অফিস থেকে জানলাম সেদিন রাতে গৌরপুর স্টেশনের কাছে একজন বৃদ্ধ মানুষ ট্রেনের নিচে পড়ে মারা গেছেন। মনমোহন সিংহগামী ট্রেনে। আমি যে ট্রেনে ছিলাম সেই ট্রেনেই। তিনি কোন সময় মারা গেছেন সেটা কেউ বলতে পারেনি। ট্রেনের ড্রাইভার বলছেন থামানোর সময় লাইনে কাউকে দেখেননি। আমি আর কোন রাত্রে ট্রেন চড়ি না, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ নামটা ডাকছে ফিসফিস করে।